This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকের পাঁচ কথা একটা ছবি দিয়ে শুরু করি। গত কয়েক বছর ধরে অসহায় চাকরি প্রার্থীদের বিক্ষোভ দেখেই চলেছি আমরা। এখনো ধর্মতলার ধর্নাতলায় অনেকে বসে আছে। আজ নবান্নের কাছে পৌঁছে যান কয়েকজন চাকরি প্রার্থী, রাস্তায় শুয়ে পড়েন। ৮ বছর আগে ২০১৬ সালে SLST দিয়েছিলেন। পরীক্ষার ৮ বছর পরও চাকরি জোটেনি। চাকরি চুরির অভিযোগ, বেকারত্বের জ্বালাটা বুঝতে পারছেন। এর মধ্যেই বেআইনিভাবে জনসংখ্যা বাড়ছে, মানে বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে। বেআইনিভাবে নথি হাতিয়ে ভারতীয় হয়ে যাচ্ছেন তারা। কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছি ব্যারাকপুর পুরসভার ঠিকাদার বাংলাদেশি। কি মারাত্মক অভিযোগ ভাবুন। আজ আরো বড় জোর অভিযোগ সামনে, কলকাতায় মিনি বাংলাদেশ, অভিযোগ বিজেপির। এই যে শহরটা দেখছেন, এর নাম গুলশান। বাংলাদেশের রাজধানী ঢাকার অন্যতম হাই প্রোফাইল এলাকা। জমির দাম আকাশ ছোঁয়া। কলকাতাতেও গুলশান রয়েছে, নামটা গুলশান কলোনি। সেই গুলশান কলোনিতেও কি এক টুকরো গুলশান তৈরি হচ্ছে? সোজা কথায়, কলকাতায় কি চুপি চুপি মিনি বাংলাদেশ গড়ে উঠছে? কসবার কাউন্সিলরকে খুনের চেষ্টার পর থেকেই শিরোনামে গুলশান কলোনি। অভিযুক্ত গুলজারের বাড়ি এই গুলশান কলোনিতেই। কয়েকশো বিঘা জমির উপরে তৈরি হয়েছে এই গুলশান। না, বাংলাদেশের গুলশান নয়, কলকাতার গুলশান। যদিও বিজেপির অভিযোগ, আদতে বাংলাদেশের গুলশানই আস্তে আস্তে হয়ে উঠেছে কলকাতার এই গুলশান। গুলজার সুশান্ত টানাপোড়েনের মধ্যেই নাম উঠে এসেছে জুলকার হায়দারের। দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে জলাজমি ভরাট করে বহুতল বানানোর অভিযোগ তুলেছে। সেই বেআইনি বহুতলে কারা থাকছে জানেন? বিজেপির অভিযোগ, শাসক দলের মদতে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ডেরা হয়ে উঠেছে গুলশান কলোনি। কিভাবে সরকারি নজর এড়িয়ে বেআইনি নির্মাণ, আদালতের হস্তক্ষেপ চেয়ে আইনি পদক্ষেপের ভাবনা বিজেপির। যাক না, ওরা সব জায়গায় কোর্টে যাবে, মুখ থুবড়ে পড়বে। ছবি আছে, বাংলাদেশি বসিয়েছে। কিসের জন্য বসাবে বাংলাদেশি? এই গুলশান গলি হচ্ছে কলকাতা শহরের অবৈধ নির্মাণ, বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের বসানো থেকে শুরু করে যাবতীয় অপকর্মের ঠিকানা। ছেলেটাকে মারবার ধান্দা করে দিল, বিজেপি পারল না। আর এখন আকিবুল, বাকিবুল, টাকিবুল, বাংলাদেশি সব অনেক গল্প বেরোবে। শাসক দল রয়েছে, পুলিশ, স্থানীয় থানা রয়েছে, তাদের গোচরে, তাদের জানা অবস্থাতেই সবকিছু হচ্ছে। বাংলাদেশ থেকে লোক আসছে, বসে যাচ্ছে, এটা না। ক্যানিং থেকে লোক আসছে, বাসন্তী থেকে আসছে, অন্য জায়গা থেকে আসছে। আমরা যতটা চেক করে দিই, চেক ছাড়া আমরা কোনো এরকম দিই না। মিনি বাংলাদেশের অভিযোগ কি একেবারে ফেলে দেওয়ার মতো? ৩ বছর আগেকার একটা উদাহরণে চোখ বোলানো যাক। 2021-এর 12ই ডিসেম্বর কলকাতা পুলিশের সঙ্গে উত্তরপ্রদেশ ATS-এর হানা। তখন লখনৌয়ে গ্রেফতার হয় কয়েকজন অনুপ্রবেশকারী বাংলাদেশি। মফিজুর রহমান নামে এক বাংলাদেশি পাচার চক্রীর নাম উঠে আসে। মফিজুরকে জেরা করে গুলশান কলোনির L38 বাড়িতে হানা দেয় পুলিশ। গুলশান কলোনির এই বাড়ি থেকে 17 জন যুবককে পুলিশ আটক করে। কিভাবে আশ্রয়? স্থানীয় অপরাধ সিন্ডিকেটের যোগ পেয়েছিল পুলিশ। এ রাজ্যে নাগরিকত্বের নথি পাওয়া মুড়িমুড়কি? আবারও প্রশ্ন তুলে দিল গুলশান কলোনি। সিজার মণ্ডল, শান্ত ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ট্রানজিট রুট কি তাহলে কলকাতা? গুলশান কলোনিতে অনুপ্রবেশ বিতর্কের মধ্যেই গতকাল কর্ণাটকের চিত্রদুর্গ থেকে 6 বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারিতে আরও জোরালো হচ্ছে এই প্রশ্ন। দেখাবো আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্ট। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পূর্ব দিকে গুলশান কলোনি নিয়ে এই মুহূর্তে বিতর্ক তুঙ্গে। কারণ ইতিমধ্যেই প্রকাশ্যে এসছে এই গুলশান কলোনি গত কয়েক বছরে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ট্রানজিট হাব হিসেবে কুখ্যাত হয়ে উঠেছে। কারণ 2021 সালে সেখানে গ্রেপ্তার হয়েছে 17 জন বাংলাদেশি, এবং বাংলাদেশি এই অনুপ্রবেশকারী চক্র অন্যতম পাণ্ডা এই গুলশান কলোনি থেকেই। কিন্তু তার মাঝখানেই সোমবার কর্ণাটকে গ্রেপ্তার হয়েছে আরও 6 জন বাংলাদেশি, যারা চিত্রদুর্গে দীর্ঘদিন ধরে বসবাস করছিল। এবং সবথেকে মজার কথা, তারা ভারতীয় হিসেবে একজন ভারতীয় নাগরিকের যা যা নথি থাকা দরকার, প্যান কার্ড থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে ভারতীয় পাসপোর্ট, সমস্ত কিছু ছিল। সবটাই ভুয়ো। বাংলাদেশি নাগরিক হিসেবে তারা কোনো চক্রের সাহায্যে সেই সমস্ত নথি জোগাড় করেছিল এবং ভারতীয় নাগরিক হিসেবে চিত্রদুর্গে তারা থাকছিল। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জেরা করে উঠে এসছে তারা ঢুকেছিল পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে, এবং ঢোকার পরে কলকাতা
লাগোয়া কোনো এলাকায় তারা দীর্ঘদিন ছিল, যেখান থেকে তাদের এই সমস্ত নথিপত্র তৈরি করে দেওয়া হয়। অর্থাৎ কোথাও গুলশান কলোনি বা কলকাতার উপকণ্ঠে এই ধরনের জায়গাগুলো যে কোথাও অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে, এই অভিযোগটা আরও জোরালো প্রমাণ করে। কারণ তারও কয়েক মাস আগে ওই কর্ণাটকেরই উদুপি জেলা থেকে 2024-এর অক্টোবর মাসে আরও 10 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে কর্ণাটক পুলিশ, এবং তাদের ক্ষেত্রেও দেখা গিয়েছিল তারা পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছিল, এবং তাদেরকেও এই সমস্ত ভুয়ো নথি তৈরি করে দিয়েছিল কলকাতার কেউ। সেটা গুলশান কলোনি কিনা সেটা স্পষ্টভাবে না তদন্তে উঠে এলেও এটা স্পষ্ট যে কলকাতার আশেপাশে এরকম একাধিক চক্র সক্রিয়, যারা এই অনুপ্রবেশকারীদের শেল্টার দিচ্ছে, তাদের নথিপত্র তৈরি করে দিচ্ছে, আর সেটাই সবথেকে বড় আশঙ্কার জায়গা। মিনি বাংলাদেশ মানে গুলশান কলোনি, এখানে নাকি কোনো নিয়মই চলে না। জলা ভরাট হচ্ছে, সরকারি জমি বেহাত হচ্ছে, অথচ মন্ত্রী শান্ত্রী সবাই অসহায়। খোলাখুলি বলছেন কোনো এক অদৃশ্য শক্তি সবকিছু নিয়ন্ত্রণ করছে। পূর্ব কলকাতার জলাভূমি, কলকাতার কিডনি, সেই দরকারি অঙ্গটার উপর অত্যাচার চলছে তো চলছেই। কোথাও মাটি ফেলে, কোথাও জঞ্জাল ফেলে বুঝিয়ে দেওয়া হচ্ছে। জলা বুঝিয়ে দেওয়া, সরকারি জমি হাতছাড়া হওয়ার অভিযোগ মানছেন নেতা মন্ত্রীরাই। তারপরও কাজের কাজ কিছুই হচ্ছে না। মন্ত্রী শান্ত্রী সবাই কি অসহায়? কিছু কিছু জায়গা রাত্র অন্ধকারে হচ্ছে, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু আমাদের করণীয় কি আছে? আজকে সুশান্ত রুখতে গেছে, তারপরে গুলি চলেছে। আজকে জাভেদ খান রুখতে গেছে, তার উপরেও অনেক রকমের ব্যবস্থা ঝামেলা হয়েছে। করেছে তো, ল্যান্ড ডিপার্টমেন্ট অলরেডি করেছে, কেস করেছে, এফআইআর করছে তো। এগুলো এখন নতুন হয়নি, এগুলো বামফ্রন্টের আমল থেকে ভরাট হয়েছে। কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার পরই কসবার জমি জট সামনে চলে এসেছে। অভিযোগ পাল্টা অভিযোগ। খুনের চেষ্টায় অভিযুক্ত গুলজার সুশান্তর বিরুদ্ধে 2000 স্কোয়ার ফুটের গোডাউন দখলের অভিযোগ তুলেছিল। পাল্টা সেই বহুতল যার বানানো সেই জুলকারের বিরুদ্ধে ভেরি বোঝানোর অভিযোগ তুলেছেন সুশান্তর সঙ্গী হায়দার। হায়দার আলী আমার হয়ে গুলশানটা দেখে, কারণ আমি সপ্তাহে একদিন যাই, বাকি সময়টা হায়দার দেখে ওখানে। এবং আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে, আমার কাছে যে ইনস্ট্রাকশন আছে যে জলা জমি ভরাট করে কিছু করতে দেওয়া যাবে না, সেটা হায়দার ওখানে ফলো করে। তাতে আমাদের জ্ঞানত অজ্ঞানত হয়তো কোনো শত্রু হয়ে থাকতে পারে। আরেকটা কথা বলেছিল কি ওখানে তোর দায়িত্ব আছে, যদি কোনো ভেড়ি ভরাট হয় তো আমি সব থেকে আগে তোকে ধরবো। দাদা এই জিনিসটা আমি ফলো করে চলছি, সেজন্য আমি দাদাকে আগে বলেছি এটা ভেড়ি ভাড়াট হচ্ছিলো, দাদাকে আমি আপডেট করলাম দাদা ওখানে একটা ভেড়ি ভাড়াট হচ্ছে, তখন দাদা যা অ্যাকশন নেওয়া আছে দাদা অ্যাকশন নিয়েছিল। হায়দারের বিরুদ্ধেও আবার 60 বিঘা জলাজমি বুঝিয়ে নির্মাণের অভিযোগ। যেমন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, গুলশান কলোনির এরকম একাধিক জলাশয় রয়েছে যেখানে এরকম রাবিশ ফেলা হয়েছে, এবং রাবিশ ফেলে জলাশয়ের একাংশ ভরাট করে দেওয়া হয়েছে। দূরে জলাশয় দেখা যাচ্ছে, উল্টো দিকে জেসিবি চলছে, আবার একাংশ টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। অর্থাৎ সব মিলে এভাবেই একের পর এক জলাশয় ভরাট হয়ে যাচ্ছে। হায়দার আলী হচ্ছে আমাদের পরপিতার লোক। একটা জেবিআর বলে জায়গা আছে, আপনারা গিয়ে দেখুন। আগে হতো G+4, এখন 5-7 হচ্ছে। 2009 থেকে এখানে 2012 অব্দি টানা এই সরকারি জায়গাটা ভরাট হয়েছে, আর জুলকারি করলো। তা আমি বলছি না, এখানে করলো, তারপর এখানে টাকা নেওয়া হয়েছে। ও তো লোক থেকে টাকা তুলে নিয়েছিল, কি লোক অভিযোগ করে এখান থেকে ওকে দড় করিয়ে দেয়, তারপর ও এখান থেকে পালিয়ে যায় টাকা নিয়ে। ওকে কলকাতা পুলিশ বিহার থেকে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসে। গুলশান কলোনি যত বিল্ডিং হচ্ছে বিনা প্ল্যান সানসান ছাড়া সব হচ্ছে, সব আনলিগাল। হ্যাঁ হ্যাঁ, সবই জানবে না কি করে। সে হায়দার বাবু যদি ওনার কাছে খবর না পাঠায়, সে হায়দার বাবু বুঝবে। এমনকি গুলজারের গোডাউন যে জমিতে, সেটাও নাকি কৃষি জমি ও সরকারি জমির ওপর তৈরি বলে অভিযোগ। অর্থাৎ অভিযোগের অন্ত নেই। মঙ্গলবার গোডাউনের জমি ও জমির কাগজপত্র খতিয়ে দেখে পুলিশ ভূমি দফতর। প্রশ্ন হলো, কাজের কাজ কিছু হবে কি? সায়ন্ত সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।